মেক সেলস অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত কিনবেন বিক্রি করে দিবেন। ওকে, তো এটা কি রেকর্ড করা হয়নি এতক্ষণ? আচ্ছা, তাহলে হচ্ছে ইনভেন্টরি কিনবেন সেল করে দিবেন, কিনবেন সেল করে দিবেন। এখন যদি আমার এটা হয় যে ইনভেন্টরি আমার বেশি হোল্ড করে রাখছি, সেল হচ্ছে না, তাহলে তখন কিন্তু ইনভেন্টরি নাম্বার অফ হোল্ডিং পিরিয়ড বেড়ে যাবে, এবং এটা ইজ নট গুড। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে। ওয়ালমার্ট রিপোর্টেড ইন ইটস 2014 অ্যানুয়াল রিপোর্টে বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 43,000। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই, যে অ্যাভারেজ ইনভেন্টরি লিখেছে, হাউ টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ইনভেন্টরি ইকুয়ালস টু হচ্ছে বিগিনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি ডিভাইড বাই 2। স্যার, ডেজ ইন ইনভেন্টরির রেশিওর যে ফর্মুলাটা এখানে এন্ডিং ইনভেন্টরি এখানে হচ্ছে ডেইজ ইন, ডেজটা মানে 365 দিন কি গুণ করতে হয় না, নাকি এরকম যেটা না পড়েছি? না, ডিভাইড বাই ইনভেন্টরি টার্নওভার। ডেজটাকে আমরা ডিভাইড করব ইনভেন্টরি হ্যাঁ, টার্নওভার দিয়ে। টার্নওভার দিয়ে, হ্যাঁ। ইনভেন্টরি টার্নওভার তো আমার ইয়াটা মানে আগেরটাই, কতবার আগের আমি ফোন। এটা করলাম, টার্নওভার করতে জি, পারলাম করেই তো। কতবার, জি জি। জি স্যার, থ্যাংক ইউ। So, এখান থেকে এই উদাহরণটা দেখেন। ওয়ালমার্ট রিপোর্টেড ইন ইটস 2014 অ্যানুয়াল রিপোর্ট, বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 43,803 মিলিয়ন, আর এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 44,858 মিলিয়ন। কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ইয়ার ইন্ডেড 31st January 2014 of 3,58,000। দিস ইনভেন্টরি টার্নওভার ফর্মুলা এন্ড কম্পিউটেশন অফ ওয়ালমার্ট। তাহলে দেখেন, এখান থেকে ফার্স্ট ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ইনভেন্টরি। সো অ্যাভারেজ ইনভেন্টরি ইজ বিগিনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি ডিভাইড বাই 2। অনেক সময় হয় কি, এন্ডিং ইনভেন্টরি যদি শুধু নেন ইনভেন্টরি আনবার সময়, তখন দেখা যায় এন্ডিং ইনভেন্টরি অনেক ভ্যালুটা বেশি হয়ে গেলে রেজাল্টটা ম্যানিপুলেট হইতে পারে, বা রেজাল্টটা একটু প্রবলেম হইতে পারে। তো এই জন্য অনেক সময় আমরা এটাকে লিভার অ্যাভারেজ করে দিই, অ্যাভারেজ করে দিলে রেজাল্টটা একুরেট হওয়ার চান্স থাকে। সো দ্যাট আপনি বিগিনিংটা এবং এন্ডিংটা যদি অ্যাভারেজ করে ফেলেন, তাহলে এখানে ইনভেন্টরি যে ভ্যালুটা আছে সেটা খুব বেশি হবে না, মানে খুব বেশি চেঞ্জ হবে না। যদি খুব বেশি একটা ইনভেন্টরি ভ্যালু চেঞ্জও হয়ে যায়, তাহলে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে দিস ওয়ান। আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ওই বছরের জন্য আমার ছিল 15,069। তাহলে ইনভেন্টরি টার্ন ওভার ইজ 8.1 টাইমস। ইট মিনস বছরে আমি 8 বার ইনভেন্টরি পারচেজ এবং 8 বার ইনভেন্টরি সেল করা হচ্ছে। একবারে অনেকগুলো কেনা হচ্ছে, আবার সেল করে দিলে আবার নতুন আসতেছে, আবার বিক্রি করছি। তো এইভাবে করে 8 বার, হ্যাঁ, 8.1 টাইমস। এখন এখান থেকে যদি আমি ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ডটা বের করি, ডেজ ইন ইনভেন্টরি মিনস ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড। তাহলে ইনভেন্টরি টার্ন ওভার হোল্ডিং পিরিয়ড, দ্য ফর্মুলা ইজ দিস, 365 ডেজ। এর মধ্যে আমি কয়বার এরকম করছি টার্ন ওভার? 8 বার। তাহলে অন এন এভারেজ কতদিন আমার ইনভেন্টরি হোল্ড করে রাখছি? তাহলে 365 ডিভাইড বাই 8.1 ইকুয়ালস হচ্ছে 45 ডেজ। So this is the approximate time that it takes inventory company to sell the inventory. স্যার এখানে যে টুটা কি কারণে নেওয়া? এভারেজ করার জন্য। কারণ আপনি মনে করেন কোনো কিছুর এভারেজ কিভাবে করেন, যেন আমি যদি বলি এই ক্লাসে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 50, হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 50, আর আমার এই ক্লাসে আমি যে কোনো একটা কিছু বের করতে চাই, এভারেজ এজ বের করতে চাই, স্টুডেন্টদের গড় বয়স কত, তাহলে আমি হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ টু ক্যালকুলেট দ্য এভারেজ এজ? এভারেজ কিভাবে বের করে কোনো কিছু, যে আমরা কভার জি কভারেজ কাউন্ট করে তারপরে। জি, ইট মিনস হচ্ছে সামেশন অফ টোটাল অবজারভেশন ডিভাইড বাই নাম্বার অফ অবজারভেশন, তাই তো? যে তাহলে এখানে আমরা যেমন হচ্ছে নাম্বার ওয়ান স্টুডেন্ট, তার এজ নিলাম হচ্ছে 25, নাম্বার টু স্টুডেন্ট তার এজ নিলাম 27। এভাবে করে আমরা 50 জন স্টুডেন্টের লাস্ট নাম্বার হচ্ছে 50, দ্যাটস তার এজ হচ্ছে 30।
সবগুলো যেই এইচ পেলাম এটাকে সাম করে দিব, তাই তাই তো? এটা সাম জি করে দিয়ে যে রেজাল্ট আসবে সেখানে নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে ভাগ করবো, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন মনে করেন আমার ইনভেন্টরি এভারেজ কিভাবে করবো? ইনভেন্টরি এখানে কয়টা ভ্যালু আছে? এভারেজ ইনভেন্টরি দুইটা ভ্যালু আছে। একটা হচ্ছে ওপেনিং, কি, বিগিনিং জি, আর এন্ড। বিগিনিং প্লাস এন্ডিং। এখন দুইটা ভ্যালুকে আমি ভাগ করবো কি দিয়ে? দুই দিয়ে ভাগ করবো। যে আমার তিনটা ভ্যালু আন্ডারস্ট্যান্ড। থাকতো তিন দিয়ে ভাগ করতাম। স্যার আমরা তিনটা সিজিপিএ যেভাবে বের করি। হ্যাঁ, হ্যাঁ, সিজিপিএ। এখন মনে করেন আপনি চারটা কোর্সে যদি সিজিপিএ বের করতে চান, লেটস সে কোর্স নাম্বার 1-এ আপনি পেয়েছেন 3.5, আবার কোর্স নাম্বার 2-তে পেয়েছেন মনে করেন 4/4, কোর্স 3-তে পেয়েছেন, হ্যাঁ, 3.7, and কোর্স 4 পেয়েছেন লেটস সে 3.6। So what's your average CGPA in a particular semester? চারটা কোর্স নিয়েছেন, তখন কি টোটাল এগুলো সাম সবগুলো? করে জি, তারপর 4 দিয়ে ডিভাইড। 4 দিয়ে ভাগ করবো, অর্থাৎ আমার নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করতে হবে। এখন নাম্বার অফ অবজারভেশন এখানে কয়টা? ইনভেন্টরি দুইটা, একটা বিগিনিং একটা এন্ডিং, এই জন্য 2 দিয়ে ভাগ হয়েছে। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড। জি। আর এটার কি কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি যে এতবার টার্ন ওভার হইলে ভালো? ও আচ্ছা, এইখানে না, আপনি এখানে 45 days ইজ টু মাচ। 45 days ইজ টু মাচ। এটা যত কম হবে, টার্ন ওভার যত বেশি হবে, আলটিমেটলি এই ভ্যালুটা কমে আসবে। মনে করেন টার্ন ওভার যদি হয় 12, 8-এর জায়গায় 12 হয়, তখন আমার হোল্ডিং পিরিয়ড কত হবে? টার্ন ওভার যদি ডেজ মনে কমে করেন, আসবে। হ্যাঁ, 365 / 12, তার মানে তখন 30 days আরো কমে আসতেছে। আপনি যত বেশি টার্ন ওভার করতে পারবেন, কিনতেছেন সেল করতেছেন, যদি খুব বেশি ঘন ঘন করেন, তাহলে আমার হোল্ডিং পিরিয়ড তখন কমে আসবে। আর হোল্ডিং পিরিয়ড কমা কমা ভালো, কারণ আপনি ইনভেন্টরি যত বেশি হোল্ড করে রাখবেন, এখানে ওই যে বললাম যে বেশি ইনভেন্টরি হোল্ড করে রাখলে কি হবে? রিস্ক হবে। ওখানে ইনভেস্টমেন্ট, ইনভেন্টরিতে ইনভেস্টমেন্ট চলে যাবে। তারপরে আমার অবসোলেন্স হওয়ার চান্স আছে, কারণ আপনি দেখেন মনে করেন একটা ইনভেন্টরি সবগুলো কি এক্সপায়ারি ডেট থাকে না? সরি, অবসোলেন্স বানানটা ভুলেছে। ইনভেন্টরি, ড্যামেজের প্রবলেম হতে পারে, হ্যাঁ, রেন্টের, ইন্স্যুরেন্সের, স্টোরেজ। এক্সপায়ারি চলে যেতে পারে। আবার কিছু প্রোডাক্ট আছে, ফুড প্রোডাক্ট যদি হয় খুব দ্রুত এক্সপায়ার হয়ে যায়, 10-15 1 সপ্তাহের মধ্যে এক্সপায়ার হয়ে যায়, তাহলে যদি বেশি হোল্ড করে রাখেন কি হবে? অবসোলেট হয়ে যাবে, আপনি লস হবে। আবার ইনভেন্টরি বেশি হোল্ড করে রাখলে আপনার কি হবে? এগুলো ওয়েস্টেজ হইতে পারে, ড্যামেজ হইতে পারে। আচ্ছা, স্যার, জি, আহ, এই রেশিও অ্যানালাইসিস এর মধ্যে এটার মতো আরেকটা আছে, এটা হচ্ছে ওই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্ট আর কি, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার যেটা। ঠিক স্যার, জি। এটা মতো করে একটু বুঝাই দেন না? আপনি এখন যেভাবে বললেন এভাবে আসলে ভাবি নাই কখনো, তাই এমন কঠিন লাগতো এই দুইটা। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, এটা আবার আমাদের আরেকটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ওটা হচ্ছে নেট চ্যাপ্টার, ক্রেডিট হ্যাঁ, ডিভাইডেড আমি বাই এভারেজ বলছি বলছি। রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা হচ্ছে বেসিকলি আপনার আমাদের চ্যাপ্টার 9-এ আমরা যখন অ্যাকাউন্টস রিসিভেবল করবো, ওইখানেও অ্যাকাউন্টস রিসিভেবল চ্যাপ্টারটা টার্নওভারটা ডিসকাস করবো। তারপরে ওইখানে যেহেতু বলছেন, দুইটা একই রকম ফর্মুলা লাগে, হচ্ছে দুইটা নেট, আসে আর কি পরীক্ষা। নেট ক্রেডিট সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে? এখন অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল যখন বের করবেন, তখন অলসো ইউজ দ্য সেম ফর্মুলা। এটার মধ্যে দুইটা যোগ করে ভাগ দিব তাই। আপনার যদি দুইটা রিসিভেবল থাকে, একটা বিগিনিং আর একটা এন্ডিং, তাহলে এটাকে অ্যাভারেজ করে নেবেন, ডিভাইড বাই 2। আর নেট ক্রেডিট সেলস, এখন নেট ক্রেডিট সেলস মনে করেন হচ্ছে আপনার 100,000, আর এর মধ্যে রিসিভেবল অ্যাভারেজ করে আপনি পেলেন হচ্ছে মনে করেন 10,000, তাহলে আমার টার্নওভার কত আসবে? 10। টার্নওভার গুলো আমি কিন্তু এক্সপ্রেস করবো ইন টাইমস। এগুলো রেশিও, যে ফর্মুলা গুলো লেখেন, জি স্যার। রেশিও গুলোর মধ্যে এটা হয় আমি পার্সেন্টেজে লিখতে পারি রেশিও গুলো, অথবা টাইমসে লিখতে পারি। যে কিছু কিছু রেশিওর জন্য আমি টাইমস ইউজ করবো, কিছু কিছু রেশিওর জন্য পার্সেন্টেজ ইউজ করবো, আর কিছু কিছু রেশিওর জন্য সিম্পল শুধু ওই যে ইস টু, যেমন 2:1 এইভাবেও করবো। আবার স্যার, অনেক সময় আপনি টার্নওভার মিন্স তো ইয়ারলি আমার কতবার এটা ইয়ে হ্যাঁ, হতো তো না? অর্থাৎ আপনি এই যে এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল কে আপনি যে সেলস করতেছেন, সেই সেলস এর মধ্যে কতবার আপনার অ্যাকাউন্টস রিসিভেবল আসছে, তার মানে ক্রেডিট সেলস কতটুকু, আপনার ক্যাশ সেলস আর কতটুকু ক্রেডিট সেলস। হুম, তাহলে আপনার ক্রেডিট সেলস থেকে এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলটা আসতেছে, তাই তো? জি স্যার।
আচ্ছা, এখন এখান থেকে যদি আমি একটু হোল্ডিং পিরিয়ডটা দেখাই, যেমন তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন পিরিয়ড, হোল্ডিং বা কালেকশন পিরিয়ড। অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন পিরিয়ডটা হচ্ছে বেসিক্যালি 365 ডেজ ডিভাইডেড বাই টার্নওভার। এখন টার্নওভার যদি 10 হয়, তার মানে এখানে হচ্ছে কত সময় ধরে আপনি অ্যাকাউন্টস রিসিভেবলটাকে কাস্টমারের কাছে ধরে রাখতেছেন, অর্থাৎ কাস্টমার কত পরে আপনাকে পেমেন্ট করতেছে। 365 ডিভাইড বাই 10 যদি হয়, তার মানে 36 ডেজ পর পর আপনাকে পেমেন্ট করতেছে। আচ্ছা, এইটা কালেকশন টার্নওভারটা যত বেশি হবে ইজ গুড, অর্থাৎ আপনার রিসিভেবলকে আপনি বারবার কাস্টমারের কাছে ফেলে রাখতেছেন না, আপনি দ্রুত সেল করতেছেন, আবার সেখান থেকে আপনি তাড়াতাড়ি ক্যাশ কালেকশন করে ফেলছেন। এখন এখান থেকে যদি টার্নওভারটা লেটস সে এটা যদি 20 টাইমস হয়, তাহলে দেখেন আপনার হোল্ডিং পিরিয়ড কতদিন হয় বা পেমেন্ট পিরিয়ড কতদিন হয়। তাহলে 365 ডিভাইড বাই 20, ইট মিনস এটা হাফ হয়ে যাবে তখন। তাহলে 18 দিন, অর্থাৎ আপনি এখানে কাস্টমারের কাছে সেল করার সাথে সাথে 18 দিনের মধ্যে আপনি ক্যাশ কালেকশন করে ফেলছেন। তো এটা অলসো ইন্ডিকেট যে যত দ্রুত রিসিভেবল যত তাড়াতাড়ি কালেকশন করে ফেলবেন, তার মানে আপনার রিসিভেবল ম্যানেজমেন্ট তত ভালো। আর রিসিভেবল যত কাস্টমারের কাছে পড়ে থাকবে, এখানেও কিন্তু আপনার রিসিভেবলের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট আছে। কারণ আপনি যে রিসিভেবল কাস্টমারের কাছে টাকাটা বাকিতে ক্রেডিট সেলস করছেন, তো এই ক্রেডিট সেলস করতে আপনার পারচেস করতে হয় নাই, পারচেস করতে হলে আপনি ইনভেস্টমেন্ট করতে হয়নি টাকা দিয়ে ফাইন্যান্স আমার করে। ইনভেস্টমেন্ট পড়ে আছে। জি, তার মানে আপনার লেজি ইনভেস্টমেন্ট এখানে আছে। তো যত বেশি হবে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, ইট মিনস দ্যাটস গুড, অর্থাৎ তত দ্রুত আপনার অ্যাকাউন্টস রিসিভেবলটা ক্যাশ কালেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। জি স্যার। তা দুটোই তো তাহলে সেমই। হ্যাঁ, এই টার্নওভার গুলো অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস ইনভেন্টরি যত দ্রুত অ্যাকাউন্টস মানে এই দুইটা আমার কাছে একই রকম লাগে, তো এটা কিন্তু হচ্ছে কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, দিস ইজ কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের টার্নওভার আপনি দ্রুত করবেন। আবার এখান থেকে অনেক সময় অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার আসে, আরেকটা কারণ হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। সেটা তো এটাও লেট হইলে ভালো, যদি পরে দিতে হয় টাকাটা আমি অন্য হ্যাঁ, দিকে অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে এখানে আপনি হয়তো টাকাটা কাস্টমারের কাছ থেকে আপনার সাপ্লায়ারের কাছ থেকে কতটুকু সময় নিয়ে তাকে পেমেন্ট করছেন, অর্থাৎ এখানে যদি আপনি ডিলে করতে পারেন তাহলে ভালো। যে আমি সাপ্লায়ার টাকা না দিলে আবার ক্যাশ টাকা, মানে আলটিমেটলি কস্ট অফ ক্যাপিটাল তো আছে। আপনি যদি 10 দিনও ডিলে করতে পারেন, তো 10 দিন তো টাকাটা আপনার কাছে থাকতেছে। কিন্তু ভালো বলতে আসলে আমরা এখানে কিন্তু আবার রিপিটেশনের ব্যাপার আছে। আপনারা আপনাদের একটা কোর্স আছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, হ্যাঁ, অথবা যদি লাইবিলিটি বাড়লে তো সেটা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের হয়তো একটা পার্টে পড়াবে, আলাদা করে কোনো কোর্স নাই, কিন্তু আমরা ইউনিভার্সিটি যখন করছি তখন একটা কোর্সই ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা পার্ট আপনারা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তো ওখানে দেখবেন যে ওয়ার্কিং ক্যাপিটাল মিনস হচ্ছে কারেন্ট অ্যাসেট, এবং কারেন্ট কারেন্ট অ্যাসেট গুলো আমি কিভাবে ম্যানেজ করতে পারি, কত দ্রুত ভালো ম্যানেজ করতে পারি। তো এখানে একটা কনসেপ্ট হচ্ছে যে আপনি যেমন ইনভেন্টরি ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটাও আমার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তারপরে আপনার এই যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, দিস ইজ অলসো অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট, তাহলে এটাও ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, এটাও ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এখন অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে এই যে আপনি বলছেন স্যার ডিলে করা ভালো, দ্যাটস গুড, বাট ডিলে করলে কিন্তু আমাদের রিপুটেশনাল রিস্কও আছে। হ্যাঁ, সেখানে একটু সমস্যা হয় আর কি, গুডউইল এটা নষ্ট। একটা একটা হচ্ছে ফার্স্ট অফ অল রিপুটেশন রিস্ক, যে আপনি যদি কাস্টমারের টাকা না সাপ্লাইয়ের টাকা না দিতে পারেন, তখন কিন্তু আপনার অর্গানাইজেশনকে আর পরে ক্রেডিট অপরচুনিটি দিবে না, ওয়ান থিং। আবার আরেকটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টস পেয়েবলের টাকা পেমেন্ট করবেন লেট করে, যদি এখানে ডিসকাউন্ট থাকে, ওই যে আমরা ডিসকাউন্ট দেখছিলাম না চ্যাপ্টার ইয়াতে 5-এ 2, 10, 9, 30, বিশাল। জি স্যার। তাহলে হোয়াট হ্যাপেন যদি আমি ডিসকাউন্ট না নিয়ে পেমেন্ট ডিলেটে করে দিই, তাহলে তো আমি যে 2% ডিসকাউন্ট পাইলাম 10 দিনের জন্য মাত্র। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি, এখানে লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমি যদি 20 দিন, এখানে কি হচ্ছে 2% আমি ডিসকাউন্ট নিতে পারতাম, যদি এখন দেখি আমি 2% ডিসকাউন্ট না নেই, তাহলে 20 দিন সময় পাচ্ছি পেমেন্ট করার জন্য। তাহলে এইটা ইয়ারলি যদি হিসাব করেন, ইয়ারলিতে এই 2% কিন্তু অনেক টাকা চলে আসে। অনেকটা। ঠিক আছে। সো আমি সবসময় ডিলে করলে যে ভালো হবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, এম আই ক্লিয়ার স্যার? এই পর্যন্ত আমাদের আলোচনাগুলো কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, জি স্যার। জি স্যার। এই ইনভেন্টরির লাস্ট টপিকসটা হচ্ছে
পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যে আমরা কস্ট অফ গুডস সোল্ড ডিটারমাইন করবো এবং এন্ডিং ইনভেন্টরি ডিটারমাইন করবো ইউজিং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ওকে, আচ্ছা এখন হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা আমরা আগে এই এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশনটা করছিলাম ইউজিং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, তাই না? এই যে আহ, আগের যে আমাদের প্রিভিয়াস টেলিভিশনেরটা দেখছিলাম, তাই না? যেখানে আচ্ছা, সো এখানে আমরা কাউন্টিংটা করি কি একবারে এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে। আর যদি ইফ ইট ইজ এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, লেটস সে আরেকটা দেখাই পিরিয়ডিকের, যে এটা আমরা এখানে পড়ছিলাম, যে হস্টন ইলেকট্রো অ্যাস্ট্রো কন্ডেন্সার্স এর এখানে কিছু ইনভেন্টরি ছিল 1000 ইউনিটস, এখান থেকে 550 ইউনিট সেল করা হয়েছে 450। এখন সেলস করেছে কোন ডেট এটা কিন্তু বলে নাই। টোটাল থ্রু আউট দ্য ইয়ার সেলস হয়েছে 550 ইউনিটস। এখন যদি সেলস এর ডেট বলা থাকে, যেমন মনে করেন দিস ইজ দ্য পারচেজ ডেট, আর সেলস এর ডেট যদি বলা থাকে, তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা কস্ট অফ গুডস সোল্ড অথবা ইনভেন্টরি ডিটারমাইন করবো ইউজিং এ টেবিল। আচ্ছা, ওকে, সো এইটা একটু দেখেন তো। বিগিনিং ইনভেন্টরি 1 জানুয়ারি 100 ইউনিটস, 10 টাকা করে 1000 টাকা। ওকে, ব্যালেন্স, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস ব্যালেন্স? ওকে স্যার। এটা কি বুঝতে পারছেন এই যে ব্যালেন্সটা কোত্থেকে আসলো? এটা পার্সেসের প্রথম ইউনিটটা আর কি, বিগিনিং হ্যাঁ, তাহলে ইনভেন্টরি ইউনিট। 1 জানুয়ারিতে আমি যখন পারচেস করছি, তাহলে সাথে সাথে এটা ব্যালেন্স কত আছে জানুয়ারি 100। একে, যদি সেল না করা হয় তাহলে 100 ইউনিটস আছে। আচ্ছা, 4/15, হোয়াট ইজ দ্য ডেট? এই ডেটটা কি আসলে? আচ্ছা, ওরা হচ্ছে ডেটা শেষে লিখে মান্থটা শুরুতে লিখে, ঠিক আছে? এপ্রিলের 15 তাহলে তারিখ। এটা 15 পনেরো এপ্রিল তারিখ হ্যাঁ, 15 এপ্রিল 15। পারচেস করা হচ্ছে 200 ইউনিটস, 11 টাকা করে, 2200 টাকা। এখন আমার ব্যালেন্স কি? আগে ছিল দুইশোর সাথে 100 ইউনিটস, আর এর সাথে এখন অ্যাড হচ্ছে 200 ইউনিটস, তাহলে টোটাল ইউনিটস হচ্ছে ব্যালেন্স 200। 300। আচ্ছা, তারপরে হলো 8 মান্থ 8 ডে 24, আগস্টের আগস্টের 24। 24 তারিখ 300 ইউনিটস কেনা হয়েছে 12 টাকা করে, 3600 টাকা। তাহলে এখন ব্যালেন্স কত? আগে 300 ছিল প্লাস আরো 300, 600। এখন ডে 10 মান্থ 9 সেপ্টেম্বরের দশ সেপ্টেম্বর তারিখ 10 তারিখ। 550 ইউনিট সেল করা হয়েছে, তাহলে এখন ব্যালেন্স আছে কত? 50। এখন কোশ্চেন হচ্ছে, এই যে 550 ইউনিট সেল করা হলো, হোয়াটস দ্য কস্ট অফ দিস 550 ইউনিটস? এখন এটাই ডিটারমাইন করতে হবে, যে ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড এন্ড এন্ডিং ইনভেন্টরি আন্ডার ফিফো লিফো এন্ড এভারেজ কস্টিং মেথড। এভারেজ হবে না স্যার? তিনটা মেথডই করতে হবে, ফিফোতেও, লিফোতেও এবং এভারেজ কস্ট। তাহলে আবার দেখেন, আবার পারচেস করা হচ্ছে ডে 27 মান্থ 11, নভেম্বরের 27 তারিখ 400 ইউনিট, তাহলে এখন ইনভেন্টরি 550 প্লাস 400, 450। ওকে, এখন এটা করার জন্য ইউ নিড টু ডু এ টেবিল। এখানে প্রথমে ডেটা একটা থাকবে, পারচেজ একটা টেবিল থাকবে, কস্ট অফ গুডস সোল্ড একটা টেবিল থাকবে, আর হচ্ছে ব্যালেন্স একটা টেবিল থাকবে। আপনারা ফিফোটা একটু দেখেন, আমি আজকে ক্লাসে ফিফোটা দেখাই। এই চ্যাপ্টারটা অনেক বড় একটা, এবং এখান থেকে আসলে পরীক্ষায় অনেক রকমের ইস্যু থাকে।
এই লেখা হচ্ছে এটা, টেবিলটা এরকম করা হয়েছে। আচ্ছা, সো স্যার জানুয়ারির 1 তারিখে পার্চেজ আছে তো স্যার, জানুয়ারির এক জানুয়ারি তারিখে 1 তারিখ হচ্ছে পারচেজ নাই, এটা বিগিনিং ইনভেন্টরি ছিল। বিগিনিং, তাহলে বিগিনিং ইনভেন্টরি সরাসরি ব্যালেন্সের মধ্যে চলে যাবে। 100 ইউনিটস 10 টাকা করে 1,000 টাকা। আচ্ছা এটা ওকে। আহ, আচ্ছা, পারচেজ করলে ইউ ইউজ দিস কলাম, অ্যান্ড যদি সেলস করেন ইউ ইউজ দিস কলাম কস্ট অফ গুডস সোল্ড। আর সাথে সাথে প্রত্যেকটা ডেটের জন্য আবার ব্যালেন্সটা ডিটারমাইন করতে হবে। ওকে, সো এপ্রিল 15 পারচেজ 200 ইউনিটস, তাহলে এখন ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ব্যালেন্স কিন্তু আমরা একসাথে দুইটা যেহেতু কস্টিং, সো এভাবে লিখতে হবে। 100 ইউনিটস এটা স্টক, দুইটা স্টক, একটা হচ্ছে 100 ইউনিটস @10 টাকা, আর একটা হচ্ছে 200 ইউনিটস @11 টাকা। দুইটার মিলিয়ে সামেশন হচ্ছে 3,200 টাকা। আর যদি একই প্রাইস থাকতো আমরা এটা যোগ করে দিলে হতো, ইউনিটস যোগ করে দিলে আর এভারেজ প্রাইসটা নিয়ে, মানে প্রাইসটা একটা নিলেই হতো। স্যার এখানে তাহলে 100 আগে ছিল, আর এখন 200 পার্চেস করছে 300, আর রেট ছিল 300, আগে 10 টাকা, এখন 11 টাকা, এই রেটটা 11 টাকা। এভারেজ করে 300 দিয়ে গুণ। না না না, অ্যাভারেজ না, এটা টোটাল। যেমন 1,000 এখানে হচ্ছে 100 × ও, আলাদা আলাদা। 10 হচ্ছে 1,000 টাকা, আর এখানে 200 × 11 2,200, এই দুইটার যোগফল হচ্ছে 3,200। জি স্যার। স্যার এটা বুঝলাম না স্যার, এটা তো উপরে আছে, তারপর আবার আপনি এখানে নিয়ে আবার আচ্ছা, যোগ করলেন যে। ব্যালেন্স ডিটারমাইন করার জন্য করা হয়েছে। আচ্ছা, সো দিস ওয়াজ দ্য বেসিক কোয়েশ্চেন। এখন এখান থেকে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে ডেট লিখবো, পারচেজের জন্য একটা কলাম লিখবো, তারপরে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর জন্য একটা কলাম লিখবো, তারপরে হচ্ছে সাথে সাথে ব্যালেন্স বের করবো। এভাবে করে করেন। আর প্রত্যেকটা ইয়ার জন্য তিনটা কলাম, সাব কলাম থাকবে। একটা হচ্ছে ইউনিটস, একটা হচ্ছে পার, পার মানে রেট, আর একটা হচ্ছে টোটাল। কস্ট অফ গুডস সোল্ড এর জন্য তিনটা এরকম থাকবে। ব্যালেন্সের জন্য সেম থিং। এভাবে একটা টেবিল করে করেন, তাহলে ইট সিমস বেটার, আপনার বুঝতে ইজি হবে। ডান এটা সবার? আচ্ছা, এখন তাহলে কোশ্চেনটাতে শুরুতে ছিল যে ফার্স্ট ডেট ওয়াজ 1 জানুয়ারি, ডেটে লিখলাম। এখন প্রথম ডেটে আমাদের সরাসরি ব্যালেন্স হচ্ছে 100 × 10, 1,000 টাকা। ওকে, আচ্ছা এর পরেরটা কি আছে?
যে 15 এপ্রিল পারচেজ, তো পারচেজ গুলো আমরা এই কলামে লিখছি 200 টাকা করে, 11 টাকার রেট, 2200। ওকে, এখন সাথে সাথে আমরা ব্যালেন্সও চেক করবো এই ডেটে। এইটা ডান, once you are done then এটা ক্লোজ করে দেন। এখন আমাদের তাহলে আফটার দিস আমাদের এখন দুইটা ইনভেন্টরি স্টক আছে, একটা হচ্ছে 100 টাকা 11 টাকা রেট, আর একটা 200 টাকা 11 টাকা রেট। দুইটার সামেশন মিলিয়ে হলো 1000 টাকা প্লাস 2200 টাকা। সেকেন্ড ব্র্যাকেটে দিতে পারেন এগুলো। তো এই দুইটার সামেশন হলো আমার 1000 প্লাস 2200, 3200, and then you close this thing। আচ্ছা, তারপর হচ্ছে 24 আগস্ট আবার পারচেস করা হচ্ছে 300 at the rate of 12, 3600। এখন আপনার ব্যালেন্স ইনভেন্টরিতে ওয়ান্স ইউ পারচেস আপনার ইনভেন্টরিতে এখন আরেকটা স্টক অ্যাড হয়েছে, তাহলে 100, 200, আরেকটা 300, তিনটা স্টক আছে এখন। there are three different rates and then summation হচ্ছে এখন আগের ব্যালেন্স ছিল 3200 টাকা, তার সাথে আরো অ্যাড হচ্ছে 3600 টাকা। am I clear? জি স্যার। Yes, sir. আরেকটা তারপর সেল করছেন দেখেন, এখানে হলো কয় তারিখ, সেলস ইজ 10 সেপ্টেম্বর। সেলস করলে আমরা উই ইউজ ডিটারমাইন দ্য কস্ট অফ গুডস সোল্ড, সাথে সাথেই ওই ডেটেই কস্ট অফ গুডস সোল্ড ডিটারমাইন করবো। তাহলে সেলস হচ্ছে 550 ইউনিটস এন্ড ইউ আর ইউজিং ফিফো মেথড। এখানে আমরা তিনটা মেথডই করব। ফার্স্ট টেবিল ইজ ফর ফিফো। তাহলে ফিফোতে অ্যাজাম্পশনটা কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমাদের এখানে তিনটা ইনভেন্টরি না, তিনটা ইনভেন্টরির মধ্যে যদি ইফ ইউ ইউজ দ্য ফিফো মেথড, তাহলে আমরা প্রথমে কোন স্টকটা হিসাব করবো, 100 ইউনিটস এটা প্রথমে হিসাব করে এখানে আগে 100 ইউনিট সেল করবো না। Yes, sir. আচ্ছা, তারপরে 200 ইউনিটস এটা সেল হয়ে যাবে না, জি। যেহেতু যে স্টক গুলো আগে কেনা হয়েছে সেই স্টক গুলো কিন্তু আগে সেল করে দিচ্ছি। আর টোটাল লাগবে কত, 550। তাহলে এখান থেকে আর কত লাগবে, 300 থেকে 250, 250। 250. You see, 300 থেকে 250 চলে গেছে at the rate of 12। তাহলে এখন স্টক কত আছে, তাহলে দেখেন এখানে সব চলে গেছে, এই 100 ডান, 100 ডান। এখন শুধু 300 রয়ে গেছে না, 300 ইউনিটস থেকে 200 চলে গেছে না, 250 চলে গেছে। তাহলে আছে কত, শুধু অনলি 50 ইউনিটস। 50 ইউনিটস এর রেট কত, 12 করে। 12টা। আচ্ছা, এখন এই তিনটার সামেশন কত, এটা বের করেন। তাহলে এই তিনটা সামেশন হচ্ছে আমাদের 6200। ওকে, নাও এখান থেকে যখন আপনি 6200 থেকে কস্টিং বাদ দিয়ে দিলেন, তাহলে আলটিমেটলি আপনার ইনভেন্টরি ভ্যালু হচ্ছে দিস।
ওকে। আচ্ছা, এরপরে আবার পারচেস করা হচ্ছে 27 নভেম্বর। তো দিস ইজ 413 করে। আচ্ছা, এখন তাহলে স্টক কি দুইটা আগের ছিল ব্যালেন্স? তার পার্টস ও সরি, হ্যাঁ পারচেজ, এটা তো সেল করি না, সেল করলে কষ্ট করে চলে যাবে। জি, থ্যাংক ইউ। 400 × 13, তাহলে এখানে হচ্ছে 5200। নাও ব্যালেন্স। এখন দুইটা স্টক, একটা হচ্ছে 50 আর একটা হলো 400। ওকে, অ্যান্ড দেন মেক দ্য সামেশন। 5800। 5800, জি। তাহলে আমাকে যদি এখন জিজ্ঞেস করে হোয়াটস দ্য কস্ট অফ গুডস সোল্ড, সো কস্ট অফ গুডস সোল্ড এর এখানে কলামে আমাদের টোটাল ফিগার হচ্ছে দিস ওয়ান। দিস ইজ মাই কস্ট অফ, দিস ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড। আর যদি ইন্ডিং ইনভেন্টরি জিজ্ঞেস করে হোয়াটস দ্য ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি, তাহলে ইন্ডিং ইনভেন্টরি হচ্ছে লাস্ট ডেটে যে ইনভেন্টরিটা আছে, দ্যাটস দ্য ইন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, এখন এটা আমরা নেক্সট ক্লাসে উই উইল ডু দ্য লিফো মেথড, আর হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, এটা দেখবো, ঠিক আছে, এন্ড গ্রস প্রফিট এটা দেখবো, ঠিক আছে। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকুক। আচ্ছা, আপনারা ওই লাস্ট ক্লাসে আপনাদের একটা এক্সামের ইয়ে দিয়েছিলাম, কুইজ টেস্টের জন্য। হাউ মেনি অফ ইউ টুক দিস এক্সাম? কয়জন পরীক্ষা দিয়েছিলেন? দিয়েছি স্যার, কিন্তু এবার সময় একটু বেশি শেষ করতে পেরেছিলেন টাইম নেই? লাগছে। টাইমলি পারিনি স্যার, 15 মিনিটের মতো বেশি লাগছে। বেশি লেগেছে না? টাইম ম্যানেজমেন্টটা করতে হয়েছে। সো কোনো জায়গায় প্রবলেম হয়েছে যে এই জায়গাটা স্যার আমরা পারি নাই? উম, না পুরোটা মিলেছে শেষ পর্যন্ত? আহ, স্যার, এটা তো স্যার আপনি যে তার আগে অ্যাসাইনমেন্টের জন্য দিয়েছিলেন ওইটার এই শুধু একটা পয়েন্ট ইয়ে ছিল, 500 টাকার একটা ইয়ে বাড়ছে। একটা আচ্ছা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স স্যার, আপনি এটা এটা কি ভুলে হাইড হয়ে গেছে নাকি বুঝতেছি না। আগের অ্যাসাইনমেন্টে একটা এক্সপেন্স আছিল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, কিন্তু আপনি যখন প্রশ্নটা দিচ্ছেন তখন ওই এক্সপেন্সটা ছিল না, যার কারণে ট্রায়াল ব্যালেন্সে যায় 500 টাকা একটু ডিফার করছে স্যার। এটা কি ওই অ্যাডজাস্টমেন্টের যে কোশ্চেনটা ওইটাই নাকি? জি জি স্যার, আগে যে একটা একটা ইয়ে দিছিলেন স্যার, হোমওয়ার্ক দিছিলেন, ওইটাই স্যার। ওকে, এই কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে এখানে আপনাদের কোনো পয়েন্ট আছে, এখানে কোনো জার্নাল আছে যেটা সমস্যা জি না স্যার, বাকিটা হয়েছে স্যার। হয়েছে? আচ্ছা, জি স্যার। জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স মিলেছে? জি স্যার। আচ্ছা, এন্ড দেন অ্যাডজাস্টিং এন্ট্রিজ পেরেছেন সবগুলো? জি স্যার। জি স্যার। ইনকাম স্টেটমেন্ট, হোয়াটস দ্য নেট নেট ইনকাম? 883 টাকার নাকি? 783। জি স্যার। 883। 886। স্যার এটা আনসার হচ্ছে, আমি বলি ইনকাম স্টেটমেন্টের নেট ইনকাম হবে 1458।
ঠিক আছে, নেট ইনকাম হচ্ছে 1458। একটু দেখে নিয়েন। ও সরি স্যার, 458 হবে। ব্যালেন্স শিট তো তাহলে মিলার কথা। স্যার আমার আমার হয়েছে ওকে গুড। জি স্যার, আমারও হয়েছে স্যার। ওকে গুড। সো যারা পরীক্ষাটা দিয়েছেন ইজ ভেরি অনার্স ইউজফুল ফর সিকিউরিটি ইউ। স্যার 59,358। 358, আচ্ছা। আর ব্যালেন্স শিট স্যার যারা দিতে পারেন আরেকবার কি এক্সামটা নেওয়া যাবে স্যার? পরীক্ষা দেন আপনারা তো, আমি ওই ফিজিক্যালি নিচ্ছি না, এটা অনলাইনে দিয়ে দিবেন। কোশ্চেনটা দেওয়া আছে না আপনাদের ক্লাসরুমে? ব্যালেন্স শিট হচ্ছে 1,87,475। 1,00,000 স্যার তাহলে আজকে রাতে দিয়ে দেবো স্যার। 59,358, 358। 169 358, আচ্ছা ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টটা একটু করেন, ঠিক আছে? টাইম এক ম্যানেজমেন্টটা লক্ষ এখানে। সাতাশি হাজার সাতশো 485। আরেকজন 1,87,400। এখানে তো আমার আসছে 1,85,400 তাই? জি স্যার, আর স্যার আমারও আমার তো। নেট ইনকাম আসছে 883। না, নেট ইনকামটা এটা হবে। আচ্ছা আমি একটু তারপরে স্যার অ্যাডজাস্টমেন্ট আমার চেক তো করি। নেট ইনকাম আসছে 958। অ্যাডজাস্টমেন্টটা একটু চেক করে দিই আমি। আমার কাছে যে আনসারটা আছে আমি সেটা বলছি আর কি। আমার কাছে ওই আনসারটা কম্পোজ করা নাই, মানে হাতে লেখা তো ওই জন্য আপনাদেরকে প্রোভাইড করতে পারছি না। আচ্ছা, 2,000 টাকা, এখানে 1,000 টাকা। নোটস পেয়েবলের টাকা কত ছিল, কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10%। আচ্ছা, এখানে নোটস পেয়েবলের ইন্টারেস্ট কত ধরছেন? 1,60,000 টাকা কেনা হয়েছে, 50,000 টাকা ক্যাশ, আর বাকিটা হচ্ছে নোটস পেয়েবল। 1,10,000 টাকা হচ্ছে নোটস। 1,10,000 টাকা 10% ইয়ারলি ইন্টারেস্ট। আর আপনি জার্নাল করতেছেন, অ্যাডজাস্টমেন্ট করতেছেন ফর দ্য মান্থ ইন্ডেড, 1 মাসের। এখানে যখন আপনি নোটস এর জন্য ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট চেক করে নোটস পেবেন, সেটা 1 মাসে করবেন। তো এক তাহলে তো লাখ 917 টাকার। হ্যাঁ, যেটা আসে 1,10,000 ইন্টু ইয়ারলি, সরি একটা শূন্য বেশি হবে, ইন্টু ইয়ারলি 10%, তাহলে ইন্টু 9 ডিভাইড বাই, সরি ইন্টু 1, 1 মাসের তো 917 টাকা আসছে। 917 টাকা, হ্যাঁ। আপনার এখানে ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স 1458, এটাই হবে। Yes, sir. তো এটা যাদেরটা মিলেছে ইউ আর কারেক্ট, আর যাদেরটা হয় নাই আপনার একটু প্লিজ রিচেক ইউর আনসার। ওকে, আচ্ছা ঠিক আছে। আবার আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, যদি কারো কোনো সমস্যা থাকে তবে একটু দেখে নিয়ে নেন। স্যার ওকে স্যার। স্যার জি, স্যার ট্রায়াল ব্যালেন্সের যে স্যার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো থাকে ওইটার এরকম একটা অ্যাডজাস্টমেন্ট জার্নাল করে দিবেন স্যার।